সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই নয় যে সামনে দাঁড়িয়ে আক্রমণ করে, সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই যে পাশে দাঁড়িয়ে বিশ্বাসঘাতকতা করে। 2025 সালের এপ্রিল মাস, বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগদুগুতে রাত নামছে। এই মুহূর্তে পশ্চিম আফ্রিকার সবচেয়ে আলোচিত নেতা ইব্রাহিম ট্রাওরে জানতেই পারছেন না যে তার সবচেয়ে বিশ্বস্ত মানুষদের একজন, তার নিজের চিফ অফ স্টাফ মাত্র $41 মিলিয়ন বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছেন। পরিকল্পনা ছিল একেবারে সুনির্দিষ্ট। 17 এপ্রিল রাতে সশস্ত্র সৈন্যরা রাষ্ট্রপতি ভবনে ঝাঁপিয়ে পড়বে, ট্রাওরেকে হত্যা করবে আর দেশটাকে আবার বিদেশি নিয়ন্ত্রণে ফিরিয়ে দিবে। কিন্তু সেই রাতে যা হওয়ার কথা ছিল তা হলো না। কিভাবে, সেই রুদ্ধশ্বাস গল্পটাই আজ বলবো। তো চলুন শুরু করা যাক। এই ষড়যন্ত্র বুঝতে হলে আগে বুঝতে হবে কেন ট্রাওরে এত বড় হুমকি হয়ে উঠেছিলেন। 2022 সালে ক্ষমতায় আসার পর ট্রাওরে একের পর এক এমন কাজ করেছেন যা পশ্চিমা বিশ্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ফ্রান্সকে দেশ থেকে বের করে দিয়েছেন, সোনার খনি জাতীয়করণ করেছেন, IMF ও বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাখ্যান করেছেন, বিদেশি ঋণ শোধ করে দিয়েছেন, আর পুরো পশ্চিম আফ্রিকার তরুণ প্রজন্মকে একটা বার্তা দিয়েছেন, বিদেশি চাপের কাছে মাথা নত না করেও টিকে থাকা যায়। এটা সহ্য করা ছিল পশ্চিমা স্বার্থের জন্য অসম্ভব, কারণ যদি বুর্কিনা ফাসো সফল হয় তাহলে আফ্রিকার অন্য দেশগুলোই একই পথে হাঁটতে চাইবে। তাই ট্রাওরেকে সরাতে হবে যে কোনো উপায়ে। 2025 সালের শুরু থেকে এই বুর্কিনা ফাসোর গোয়েন্দা বিভাগ কিছু অস্বাভাবিক যোগাযোগ ধরতে পেরেছিলেন। বুর্কিনা ফাসোর সামরিক সরকার প্রথম এই ষড়যন্ত্রের আঁচ পায় যখন তারা একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও জিহাদি নেতাদের মধ্যে যোগাযোগ আটকে দেয়। এরপর যা বেরিয়ে এলো তা ছিল রীতিমতো চাঞ্চল্যকর। ট্রাওরের নিজের চিফ অফ স্টাফ সহ একটি বিদেশি ও দেশীয় নেটওয়ার্ক মিলে এই হত্যার পরিকল্পনা করেছিলেন। অভিযোগ অনুযায়ী সেই উচ্চপদস্থ কর্মকর্তা 25 বিলিয়ন CFA ফ্রাঙ্ক অর্থাৎ প্রায় $41 মিলিয়ন ঘুষ নিয়েছিলেন। আর আইভরি কোস্টের মাধ্যমে একটি অস্ত্রের চালানও নেওয়া হয়েছিল। বুর্কিনা ফাসোর নিরাপত্তা মন্ত্রী মাহমুদ সানা জানান, ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ছিল 2025 সালের 16 এপ্রিল সশস্ত্র সৈন্যদের দিয়ে রাষ্ট্রপতি ভবনে হামলা চালানো। লক্ষ্য ছিল একটাই, ট্রাওরেকে হত্যা করে দেশে সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি করা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের পথ খুলে দেওয়া। এবার দেখুন এই ষড়যন্ত্রের জাল কতটা বিস্তৃত ছিল। নিরাপত্তা মন্ত্রী সানা জানান, ষড়যন্ত্রে ছিলেন বর্তমান ও সাবেক সৈন্যরা এবং জিহাদি গোষ্ঠীর সদস্যরাও। তিনি ক্যাপ্টেন রেনে ডেভিড ওয়েদ্রিউকে একজন অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করেন, যিনি তখন পলাতক। ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারীরা ছিলেন আইভরি কোস্টে, বিশেষভাবে দুই সাবেক সামরিক কর্মকর্তা, মেজর জোয়ানি কম্পাউরে এবং লেফটেন্যান্ট আদ্রামানে ব্যারি। আর এই পুরো চক্রের পেছনে ছিলেন একটি পরিচিত মুখ, ট্রাওরের আগের নেতা লেফটেন্যান্ট কর্নেল পল আরি দামিবা, যাকে ট্রাওরে 2022 সালে ক্ষমতাচ্যুত করেছিলেন। তিনি তোগো থেকে একাধিক ষড়যন্ত্রের পরিকল্পনা করেছেন বলে অভিযোগ রয়েছে। ভাবুন তো, ভেতরের বিশ্বাসঘাতক চিফ অফ স্টাফ বাইরে আইভরি কোস্টে বসে, পরিচালনাকারী সাবেক কর্মকর্তারা প্রতিবেশী দেশে বসে ছক করছেন, ক্ষমতাচ্যুত সাবেক নেতা, আর অর্থ আসছে অজ্ঞাত বিদেশি উৎস থেকে। এটা কোনো সাধারণ ষড়যন্ত্র ছিল না, এটা ছিল একটা পেশাদার বহু স্তরীয় অপারেশন। কিন্তু ষড়যন্ত্রকারীরা একটা জিনিস হিসেবে এর বাইরে রেখেছিল, ট্রাওরের গোয়েন্দা নেটওয়ার্ক। ট্রাওরে ক্ষমতায় আসার পর থেকে দেশের ভেতরে ও বাইরে একটি শক্তিশালী তথ্য সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলেছিলেন, কারণ তিনি জানতেন যে মানুষটা ফ্রান্সকে বিতাড়িত করেছে, সোনার খনি ফিরিয়ে নিয়েছে, IMFকে না বলছে, তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা হবেই। বুর্কিনা ফাসোর সামরিক সরকার প্রথম এই ষড়যন্ত্র টের পায় যখন গোয়েন্দারা সামরিক কর্মকর্তা ও সন্ত্রাসী নেতাদের মধ্যে যোগাযোগ আটকে দেয়। সেই সূত্র ধরে মিলিটারি তদন্তে পুরো নেটওয়ার্ক বেরিয়ে আসে।
16 এপ্রিলের আগেই গ্রেপ্তার শুরু হলো। এক সপ্তাহের মধ্যে ডজন খানেক সামরিক কর্মকর্তা সহ বিদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়। মোট 9 জন বিদেশি নাগরিক আটক হন। রাষ্ট্রপতি ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার হলো। ওয়াগাদুগুর প্রধান রাস্তাগুলোতে চেকপোস্ট বসল। 16 এপ্রিল এলো পরিকল্পিত হামলার দিন, কিন্তু কোনো হামলা হলো না, কারণ হামলাকারীরা ততক্ষণে কারাগারে। এই ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর ট্রাওরে কি করলেন? ভেঙে পড়লেন না, আতঙ্কিত হলেন না, বরং যা করলেন সেটা তাকে আলাদা করে তোলে। নিরাপত্তা মন্ত্রী সানা রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণের সামনে সব তথ্য প্রকাশ করলেন। কে জড়িত, কোথা থেকে নির্দেশ এসেছে, কত টাকা লেনদেন হয়েছে। বুর্কিনা ফাসোর নিরাপত্তা মন্ত্রণালয় বিবৃতি দিল, এটা জাতীয় সার্বভৌমত্বের চরম বিশ্বাসঘাতকতা। বুর্কিনা ফাসোর মানুষ তাওরের পেছনে একতাবদ্ধ, আর জনগণও সাড়া দিল। হাজার হাজার মানুষ ওয়াগাদুগুর রাস্তায় নেমে এলেন তাওরের সমর্থনে, নিজেদের তার সুরক্ষার ঢাল হিসেবে ঘোষণা করলেন। গানের আওয়াজ, স্লোগান, এই একই মানুষগুলো যারা 3 বছর আগে ফরাসি সেনাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তারা আবার নামলো, এবার তাদের নেতাকে বাঁচাতে। কিন্তু এই এপ্রিলের ব্যর্থতার পরেও ষড়যন্ত্র থামেনি। 2026 সালের জানুয়ারিতে বুর্কিনা ফাসোর নিরাপত্তা বাহিনী আরেকটি হত্যার পরিকল্পনা ব্যর্থ করে দেয়। এবার শুধু তাওরেকে হত্যা নয়, পরিকল্পনা ছিল দেশের একটি গুরুত্বপূর্ণ ড্রোন ঘাঁটিও ধ্বংস করে দেওয়া, এরপর বিদেশি সামরিক হস্তক্ষেপের পথ খুলে দেওয়া। নিরাপত্তা মন্ত্রী সানা জানান, আমাদের গোয়েন্দারা এই অপারেশনটি শেষ পর্যন্ত আটকে দেয়। এই দ্বিতীয় ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয় সাবেক লেফটেন্যান্ট কর্নেল দামিবাকে, যিনি তোগো থেকে পরিচালনা করেছেন। অর্থাৎ ট্রাওরেকে সরাতে একটা নয়, দুটো নয়, বারবার চেষ্টা হচ্ছে, আর প্রতিবারই ব্যর্থ হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, এই ষড়যন্ত্রের পেছনে আসলে কে? বুর্কিনা ফাসোর সরকার সরাসরি ফ্রান্সকে অভিযুক্ত করেছে, দাবি করেছে যে আইভরি কোস্টের মাধ্যমে ফ্রান্স অস্ত্র ও অর্থ সরবরাহ করছে। কিন্তু এখানে একটা সৎ কথা বলা দরকার। জাগাংজোলা মিডিয়া নেটওয়ার্ক নিজেই স্বীকার করেছে যে বাইরের অর্থায়ন ও সহায়তা দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফ্রান্স ও আইভরি কোস্ট সরকার এই অভিযোগের জবাব দেয়নি। তবে এটুকু নিশ্চিত যে কেউ এই পরিকল্পনার পেছনে ছিল। তাদের কাছে ছিল বিপুল অর্থ, সামরিক সংযোগ এবং একটা সুস্পষ্ট লক্ষ্য। সেই লক্ষ্য হলো বুর্কিনা ফাসোকে আবারও নিয়ন্ত্রণে নিয়ে আসা। কারণ তাওরে বেঁচে থাকলে তার সোনার খনি, তার ঋণ মুক্তি, তার স্বাধীন পররাষ্ট্রনীতি, এগুলো আফ্রিকার অন্য দেশগুলোকে অনুপ্রাণিত করতেই থাকবে। এই ষড়যন্ত্র আর তাওরের টিকে থাকার গল্পটা আসলে একটা বড় যুদ্ধের ছোট আকারের অধ্যায়। পশ্চিম আফ্রিকায় এখন দুটো শিবির তৈরি হয়েছে। একদিকে বুর্কিনা ফাসো, মালি, নাইজার, যারা AES জোট গঠন করেছে, ফ্রান্সকে বিতাড়িত করেছে, রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক জোরদার করেছে। অন্যদিকে আইভরি কোস্ট, ঘানা, সেনেগাল, যারা এখনও পশ্চিমা পূর্বাবলয় আছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ট্রাওরের শক্তিশালী উপনিবেশ, বিরোধী অবস্থান এবং খনিজ সম্পদ দেশ বিদেশে প্রভাব কমানোর চেষ্টা সেই বিদেশি স্বার্থগুলোকে উস্কে দিয়েছে, যারা এই অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখতে চায়। সহজ কথায়, বুর্কিনা ফাসোর সোনা, তেল ও ভূ অবস্থান যতদিন বিদেশিদের স্বার্থে কাজে লাগানো যাচ্ছিল, ততদিন সব ঠিক ছিল। যেদিন থেকে তাওরে বললেন এই সম্পদ আমার দেশের মানুষের, সেদিন থেকেই শুরু হলো এই ষড়যন্ত্রের পালা।